আর নারদমুনি আকাশে ভগবানের নাম নিতে নিতে বিরাজ করছেন, কিন্তু এমন একটি দৃশ্য তিনি দেখলেন যে অনেক স্ত্রী সুন্দর ফুল তুলছে, কিন্তু তার মধ্যে একজন বিধবা স্ত্রী সেও সেখানে রয়েছে, কিন্তু তাকে দেখে দুঃখী লাগছে নারদের। তাই তখন তিনি সোজা চলে গেলেন যমরাজের কাছে, এবং যমরাজের কাছে যখন দিলেন তখন তিনি বললেন যে এরকম আমি দৃশ্য দেখলাম যে সবাই হাসতে খেলতে সুন্দর অনেক স্ত্রী সুন্দর ফুল বাগানে ফুললে একজন তার মধ্যে দুঃখী দেখলাম, সে বিধবা হয়ে গেছে। এই বিধবা হয় কেন নারীরা? তখন যমরাজ একটি তাকে উপকথা সত্য কথা ঘটনা শোনাল। বলল যে কৌশল দেশে এক রাজা ছিলেন, এবং সেইখানে রাজার যে পরিচারক ভৃত্য তার স্ত্রী পতিব্রতা ছিল, কিন্তু ওই চাকর সব জায়গায় স্ত্রীর গুণগান গেয়ে বেড়াতো, যে আমার স্ত্রী প্রচণ্ড পতিব্রতা। এরকম করে গুণগান গেয়ে বেড়ালে তখন একবার এই গুণগান সেই রাজসভার মধ্যেও চলে এলো, এবং রাজার কানেও চলে এলো যে এই নকারের পুত্র এই পত্নী খুব পতিব্রতা। এই শুনে যখন রাজসভায় সেটা উক্ত হলো, তখন মন্ত্রীর তো গায়ে জ্বালা ধরছে। তখন মন্ত্রী উঠে যখন ডেকে নিয়ে এলো সেই নকরকে, এবং তাকে জিজ্ঞেস করলো যে কী গো, তোমার পত্নী কি খুব পতিব্রতা? তখন রাজার সামনে তিনি বললেন, হ্যাঁ, আমার পত্নীর চরিত্র এমন যে সে কোনো দিন কোনো পাপ কাজ করতেই পারে না, এবং আমাকে ছাড়া সে দ্বিতীয় কিছু জানে না, অথচ আমি ওখান থেকে আপনার ঘরে চাকরি করতে এসেছি। এখানে আমি থাকি, কিন্তু ঘরে কেউ থাকে না, কিন্তু আমার প্রতি আমার বিশ্বাস যে আমার স্ত্রী অত্যন্ত পতিব্রতা। তখন এই কথা শোনা মাত্র মন্ত্রী বলল যে আমি প্রমাণ যদি করে দিতে পারি যে ওর পত্নী বিধবা, তাহলে কী হবে? তখন রাজা বলল ঠিক আছে, তুমি যদি কি দিয়ে প্রমাণ করবে? তখন বলল যে নকরকে বলল ঠিক আছে, আপনি প্রমাণ করতে পারবেন না এটা আমি বলতে পারি। তা বললো যে কি আমি প্রমাণ করে দেবো 7 দিনে। আর তাহলে কি হবে? বলছে যে তাহলে তোমাকে ফাঁসিতে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। বলছে হ্যাঁ ঠিক আছে। এত বিশ্বাস পত্নীর উপর, যে পত্নী কোনো অন্যায় কাজ করতেই পারে না, তাই তিনি বললেন ঠিক আছে, আমার ফাঁসি দিয়ে দেবেন রাজাবাবু। তখন মন্ত্রী বললেন যে কি তোমাকে বললে যে তুমি বিশ্বাস করবে যে আমি তোমার পত্নীর সাথে রাত কাটিয়ে আসছি, বা পত্নী পতিব্রতাহীন হয়ে গেছে? তখন বলল যে আমার খুব প্রিয় এক চাদর আর এক আছে পাট্টা মাথার, সেইটা অত্যন্ত প্রিয় আমার পত্নীর, এবং সেইটা সে গোপনে রেখেছে। ওইটা যদি আপনি নিয়ে আসতে পারেন, প্রমাণ হয়ে যাবে যে আপনি আমার প্রতি জিতে গেছেন। তা এইবারে মন্ত্রী তো একটা করলো যে কী করে ওর গরিবের ঘরে কী করে যাওয়া যায়, করা যায়। তা ওই গ্রামে একটা ছিল, এই টুকটাক করে এরকম কোন মহিলা ছিল যে বশ করতে পারে। সেরকম মহিলার সাথে যুক্ত হলো কদিন ধরে, ছদ্মবেশে যুক্ত হয়ে বললো তোমাকে অনেক দেবো, তুমি কোনোভাবে লাইনঘাট করে দাও, এরকম মন্ত্রীর বউয়ের সাথে আমি কটা রাত কাটাবো। তাই তা বলছে যে সাবধান, ওই মহিলা আমি বশ কখনোই করতে পারবো না, কেননা ও কারোর সাথে সেরকম কথা বলে না, আর ও সত্যিকারেরই পতিব্রতা নারী, ও আপনার মুখও দর্শন করবে না, ওকে আমি চিনি। তখন বলে তাহলে উপায় কী হবে? বলছে আপনি যদি অনেক ধন দেন তাহলে আমি কি করলে হবে সেটা দেখুন। তো বলছে ঠিক আছে, ওর ঘর থেকে পাট্টা, মাথার পাট্টা আর চাদর এরকম এরকম আছে ওর আলমারিতে তোলা, আমি শুনেছি চাকরের কাছ থেকে, সেখান থেকে নিয়ে এসো। আর ওর গোপন অঙ্গে কোন কিছু চিহ্ন সেগুলো আমাকে বলবে, তাহলে হয়ে যাবে। তা এইবারে সেই কী করলো, সেই মহিলাটা টাকার লোভে, মন্ত্রী অনেক টাকা দেবে সেই লোভে সে মাথা করলো, সব পাকা চুল এরকম করে তৈরি করে সুন্দর করে সেজে গুজে পিসি সেজে গেল।
এবং দূর দেশের পিসি, হ্যাঁ, আমি কোনো দিন আসিনি, এইভাবে অগো আছো গো বৌমা এরম করে গেল। এবার সে তো খুব সরলা ছিল, সুন্দর, ভদ্র, সে তাকে গ্রহণ করলো এবং গ্রহণ করে তখন বলল যে আমি পিসিমা দূর সম্পর্কের এরকম, হ্যাঁ, তোমাদের বাড়ি এসেছে। আর কিন্তু তা বললো যে ও পিসিমা, ওই সেই জন্যই আমি কোনো দিন দেখিনি আপনাকে, থাকুন থাকুন এখানেই থাকুন পিসিমা, এরকম করে থাকতে লাগে। আর ও তো শুধু সুযোগ খোঁজে যে কখন ও ঘর থেকে বেরোচ্ছে, বাইরে যাচ্ছে, চানে যাচ্ছে, এই যাচ্ছে, কখন কোরটা কী করা যায়। তখন একদিন ও সুযোগ বুঝে পাট্টা এবং সেই আলমারিতে খুঁজে পেয়ে গেল সেই পিসিমা রূপে যে বদমাস মহিলা তা। এবং ও স্নান করতে গিয়ে স্নানাগারে পর্যন্ত ওইখানে পুকুরে গিয়ে তার গোপনাঙ্গের সেই তিল দেখেও এলো। তা এসে এবার মন্ত্রীর এখানে এসে বলছে আপনার কাজ হয়ে গেছে, ওর, হ্যাঁ, একটা তিল রয়েছে এরকম গোপন অঙ্গে, এবং এই নিন পাটটা, এই নিন চাদর, হ্যাঁ, এবার আমায় টাকা দিন। তো প্রচুর অর্থ দিয়ে দিয়ে তাকে তো মিটিয়ে দিল। এবার মন্ত্রী পরের দিন বলছে যে আমি প্রমাণ করে দেবো আমি এই 2 রাত কাটিয়ে এলাম ওর বউয়ের সাথে। রাজাবাবু বলছে তাই? তা এরকম? তা ঠিক আছে, রাজসভায় সেই তুলেছে যে আমি তো 2 রাত কাটিয়ে এসেছি। বলছে প্রমাণ? বলছে এরকম এরকম আছে, গোপন অঙ্গে এরকম চিহ্ন আছে, আর এরকম এই যে পাট্টারি। সেতে তো খুব মন ভেঙে গেল যে এরকম বিশ্বাসঘাতকতা করলো পত্নী আমার সাথে। তা বললো, সবাই মিলে বললো যে এবার তো তোমাকে ফাঁসি দিতে হবে। তো রাজার মনে একটা হচ্ছে, সন্দেহ হচ্ছে। তাই তিনি যেদিন ফাঁসির কথা সেদিন বললেন যে কি তুমি চাও মরার আগে? তখন বললেন যে আমি এরকম আমার পত্নীর সাথে একবার মুলাকাত করতে চাই, দেখতে চাই। বলে ঠিক আছে। এবার পত্নী যখন এলো, পত্নী তো অবাক যে আপনার কেন ফাঁসি হচ্ছে, কি হচ্ছে। তখন যখন সব খুলে বলল তখন পত্নী বলছে না এটা অবিশ্বাস্য, এরকম পিসি বলে একজন এসেছিল সে এরকম। তখন ও ভাবলো যে না এটা মিথ্যা কথা বলছো আমাকে। ও বিশ্বাস করলো না। তা রাজা সেদিন পাল্টে দিল ফাঁসির দিন। এবং তখন পত্নী মনে যুক্তি করলো যে কী করে বাঁচানো যায় আমার স্বামীকে, কী করে বিশ্বাস করবে। এরপরে সে, হ্যাঁ, সুন্দরী সেজে রূপ বদলে, হ্যাঁ, নাচিয়ালির ইসেতে যুক্ত হলো। রাজার সবাই যে নাচে সেইখানে যুক্ত হয়ে এমন নৃত্য করলো যে সবাই ভা ভা করতে লাগলো, হ্যাঁ। এবং সেই তখন রাজসভায় একদিন হঠাৎ করে সেই নাচিয়ালি বলতে লাগলো যে রাজাবাবু আমি বিচার চাই। বলছে কিসের বিচার? বলছে আমার একটা সোনার আঙ্গুঠি, হ্যাঁ, একজন চুরি করেছে, তাকে আপনি কি সাজা দেবেন বলুন? বলছে যে তাকে মৃত্যুদণ্ড দেব। তোমার সোনার আঙ্গুর এত ভালোবেসে ফেলেছে, তার আগে নাচ নৃত্য দেখে দেখে পুরস্কার তো পাচ্ছেই সে। তা রাজা তো তাকে অত্যন্ত স্নেহ করছে। এইবার বললো তোমার সোনার আঙ্গুর কী চুরি করেছে, তুমি শুধু নামটা বলো, তাকে ফাঁসি দেওয়া হবে। তখন বললে যে এই মন্ত্রী চুরি করেছে। মন্ত্রী তো অবাক, হ্যাঁ, সোনার আঙ্গুরটি কী করে চুরি করলাম আমি? হ্যাঁ, আমি তো কিছু নিইনি রাজাবাবু। বলছে আমি এই মহিলাকে দেখিনি কোনো দিন, হ্যাঁ, আমি কি করে চুরি করবো এ কোথায়? তখন সেই মহিলা, হ্যাঁ, সেই পতিব্রতা নারী নিজের রূপে ফিরে এলো। ওসব নাচিয়ালির ড্রেস ছেড়ে বলল যে এই তো এক্ষুনি মন্ত্রীদেব কি বললো যে আমাকে কোনো দিন দেখেই নি, আমাকে চেনেও না তিনি, হ্যাঁ, এ প্রথম দেখছে। আর আমার অঙ্গুটি, তাহলে আমার সাথে 2 রাত তিনি কাটালো কী করে? তখন বললো তুমি কে? তখন বললো আমি তো সেই যাকে আপনি ফাঁসি দিতে যাচ্ছেন রাজাবাবু, তার স্ত্রী, সেই পতিব্রতা স্ত্রী, আমারই গুণ গেয়ে বেড়াতো। তখন বললো পুরো কথা আমার কাছে শুনুন যে এই 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 হয়েছে। তখন সেই মন্ত্রীকে ফাঁসিতে চালানো হলো আর এই সাথে করা হলো। তাই শাস্ত্রে যমদেব শেষে বলছে যে তুমি যেরকম পতিব্রতা নারী বলছো যে ঘুরছে আনন্দে ফিরছে করছে, তারা হচ্ছেন যে এই রকম পতিব্রতা যে পতি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষে আসক্ত নয় এবং পতিকে হর পরিস্থিতিতে সব সময় যে সামলায় সে হচ্ছে পতিব্রতা নারী। আর তুমি যে
হ্যাঁ, বিধবার কথা বলছো, সে যে প্রতিটা কথায় প্রতিটা বাক্যে যারা স্বামীর নাম নেয়, হ্যাঁ, তারা যতবার নাম নেয় ততবার স্বামীর আয়ু ক্ষইতে থাকে, ক্ষইতে থাকে, এবং তারাই আগে স্বামী চলে যায় এবং পরে গিয়ে বিধবা হয়ে একা কষ্ট পায়। এইটা শাস্ত্রে উল্লেখ করে যমদেব নারদমুনি তখন বললেন, ও তাই, এই কারণ, তাহলে সবাইকে সাবধান করে দেওয়া উচিত আজকে থেকে, যে কোনো পত্নী যাতে তার স্বামীর কোনোভাবে নাম না গ্রহণ করে। নাম নিলে তার অন্য নামে ডাকে, কিন্তু তার যে নাম, হ্যাঁ, যে প্রচলিত নাম জন্ম থেকে দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই নাম যেন কেউ না গ্রহণ করে। তাহলে পতির আয়ু কমে যাবে এবং একা ফেলে দিয়ে সে চলে যাবে। হরে কৃষ্ণ।